না কোনো সোডা বা বেলা অথবা ফেটে যাওয়ার ঝামেলা ছাড়াই আজকে একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো সাবুর পাঁপড় রেসিপি। এই পদ্ধতিতে বানালে প্রতিটা পাঁপড়ই এইরকমভাবে ফুলবে আর মুখে দিলেই মিলিয়ে যাবে। তাই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো সাবুর পাঁপড় রেসিপি। তাহলে এই সাবুর পাঁপড়টা বানিয়ে নেওয়ার জন্য প্রথমেই একটা বাটি নিয়ে এখানে নিয়ে নেব 2 কাপ সাবুদানা। একটা কাপ অথবা বাটির মাপ করে সাবুদানার পরিমাণটা নিলে তাহলে জলের মাপটা নিতে সুবিধা হবে। আমি এখানে বড় দানা সাবুটা ব্যবহার করেছি, তবে চাইলে আপনারা ছোট দানা বা মিডিয়াম দানাটাও নিয়ে নিতে পারেন। এবার এটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যা ময়লা আছে সেগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। আর এটাকে মোটামুটি 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে আগে থেকেই 2 কাপ সাবুকে ভিজিয়ে রেখেছিলাম, তবে এটা ওভারনাইট বা 4-5 ঘন্টা ভিজিয়ে রাখার দরকার হবে না। নর্মাল জলে এটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেই দেখবেন সাবুটা সুন্দরভাবে ফুলে যাবে আর এইরকম নরমও হয়ে যাবে। তবে সাবুটা ভিজিয়ে রাখার জন্য জলের পরিমাণটা এখানে অনেকটাই দিতে হবে, তাহলে সাবুদানাগুলো ভালোভাবে ফুলবে। যদি হাতে সময় থাকে সেই ক্ষেত্রে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারেন। এবার এই জলটাকে আমাদের ভালো করে ঝরিয়ে নিতে হবে। এবার একটা বেশ ভারী আর বেসটা যাতে মোটা থাকে সেই রকম কড়াই নিয়ে নেব, তাহলে সাবুটা বয়েল করার সময় আর কড়াইয়ে লেগে যাবে না। এখন এতে জল ঝরানো সাবুটাকে দিয়ে দিতে হবে। এবার আপনারা যে কাপ অথবা বাটির মাপ করে সাবু নিয়েছিলেন সেই কাপ অথবা বাটির মাপ করে জলের পরিমাণটা নিয়ে নিতে হবে। আর পরিমাণটা হবে 1 কাপ সাবুর জন্য 5 কাপ জল। আমি এখানে যেহেতু 2 কাপ সাবু ব্যবহার করেছি তাই 10 কাপ জল দিয়ে দেব। যেহেতু সাবু সেদ্ধ করে নেওয়ার পর অনেকটাই ঘন হয়ে যায়, তাই জলের পরিমাণটা বেশ অনেকটাই দিতে হবে। আর পাঁপড় তৈরি করে নেওয়ার জন্য সাবুটাকে আমাদের এখানে একটা ঘোল বানিয়ে নিতে হবে। এবার এটাকে বয়েল করতে দেব। এখানে গ্যাসের ফ্লেমটাকে হাই করে মাঝে মাঝেই নাড়াচাড়া করে যেতে হবে। এর মধ্যে যেহেতু অনেকটাই জল আছে তাই এই সময় খুব একটা কড়াইয়ে লাগবে না। তবে সাবুর মধ্যে অনেক স্টার্চ থাকার কারণে এটা যত গাঢ় হবে তত এটা নিচে বসে যেতে পারে। সেই জন্য কিছুক্ষণ পরপরই এটাকে নাড়াচাড়া করতে হবে। জলটা যত ফুটতে থাকবে সাবুগুলো দেখবেন হালকা হয়ে ওপরে ভেসে উঠবে আর ট্রান্সপারেন্ট হতে থাকবে। এটা বয়েল করে নেওয়ার জন্য দেখবেন মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সাবুদানা পাঁপড় বানানো এইটা সব থেকে সহজ পদ্ধতি, আর এইভাবে বানালে দেখবেন খুব একটা টাইমও লাগবে না। এইটা যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন সাবুদানার কালারগুলো চেঞ্জ হয়ে এই রকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে। সবটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়া অবধি আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিচ্ছি। এইটা এখন পাতলা মনে হলো, ঠান্ডা হয়ে যাবার পর দেখবেন এটা আরও ঘন হয়ে গেছে। নিশ্চয়ই বুঝতে পারছেন সমস্ত সাবুদানাগুলোই একেবারে ভেসে উঠেছে আর একদম ট্রান্সপারেন্টও হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমাদের ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে এমনিও রেখে দিতে পারেন অথবা ফ্যানের তলাতেও রেখে দিতে পারেন। একেবারে ঠান্ডা করে নেওয়ার পর এটা দেখুন এখন কতটা ঘন হয়ে গেছে, তার সাথে সাবুদানাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এইটাকে এবার আমরা ব্লেন্ড করে নেব। তবে আপনারা যদি চান পাঁপড়ের ওপরে সাবুদানাগুলো বেশ দেখতে ভালো লাগবে তাহলে এই সময় পাঁপড় বানিয়ে নিতে পারেন। তবে আমি এটাকে একটা মিক্সির মধ্যে ব্লেন্ড করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে কিছুটা সাবুর ঘোল দিয়ে দেব। একেবারে পুরোটা ব্লেন্ড না করে 2-3 বার এটাকে ব্লেন্ড করে নেব। এতে করে পাঁপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর প্রতিটাই সমানভাবে হবে। পুরোটা পেস্ট করে নেওয়ার পর এর কনসিস্টেন্সিটা দেখাচ্ছি দেখুন। এটা যে খুব গাঢ় হবে তাও না, আবার খুব যে পাতলা হবে তাও না। যদি কোনোভাবে ঘোলটা গাঢ় হয়ে যায় সেই ক্ষেত্রে কিছুটা গরম জল এই সময় দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার পাঁপড়গুলোকে বানিয়ে নেব, তবে তার আগে এর মধ্যে কিছু ফ্লেভার অ্যাড করব। তাহলে এটা বাজারের মতো আরও সুন্দর খেতে লাগবে। প্রথমে দিচ্ছি 1 টেবিল চামচ জিরে, তার সাথে দেব 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, এছাড়া দেব 1 চামচ চিলি ফ্লেক্স,
আপনারা চাইলে একদম সিম্পলভাবেও করতে পারেন। তারই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। সবার শেষে দেব স্বাদ মতো নুন। আমি এখানে সন্দক লবণ ব্যবহার করছি, যাতে যে কেউ উপোসের দিন ভেজে খেতে পারে। এবার ভালো করে সবকিছুকে মিক্স করে নেব। চাইলে আপনারা শুধু জিরে আর নুন দিয়েও পাঁপড়গুলোকে তৈরি করে নিতে পারেন। ভালো করে মিক্স করে নেওয়ার পর এবার একটা প্লাস্টিকের ওপরে পাঁপড়গুলোকে আমি বানিয়ে নিচ্ছি। তাহলে শুকিয়ে যাবার পর সুন্দরভাবে এগুলো উঠে আসবে। এরপর একটা ল্যাডেল দিয়ে অল্প একটু ঘোল নিয়ে এইভাবে প্লাস্টিকের ওপরে একটু গোল করে দিয়ে দিতে হবে। আপনারা যদি প্রতিটা পাঁপড় একই মাপে বানাতে চান, সেই ক্ষেত্রে একটু বড় সাইজের রিং নিয়ে তার ভেতরে সাবুর ঘোলটা দিয়ে দিতে পারেন, অথবা চুরির মাপ করেও দিয়ে দিতে পারেন। যদি আপনারা প্লাস্টিকের পরিবর্তে থালা ইউজ করেন, সেই ক্ষেত্রে থালাটাকে একটু তেল দিয়ে ব্রাশ করে নেবেন, তাহলে আর থালার মধ্যে লেগে যাবে না। পাঁপড়গুলো দেওয়ার পর এটাকে আমাদের ভালোভাবে রোদে শুকিয়ে নিতে হবে। তাহলে দেখবেন পাঁপড়গুলো সুন্দরভাবে ফুলবে। তবে খুব যে বেশি রোদে দিতে হবে তা না, ওই একদিনের রোদেতেই দেখবেন এটা ভালোভাবে শুকিয়ে যাবে। আমি পাঁপড়গুলো শুকিয়ে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন এটা একদম ভালোভাবে শুকিয়ে গেছে। আর এটা কতটা ট্রান্সপারেন্ট হয়েছে। এইভাবে একবার বানিয়ে অনেক দিন রেখেও খেতে পারবেন। এটা কোনো রকম ফাঙ্গাস বা নরমও হয়ে যাবে না। এবার এটাকে আমি তেলে ভেজেও দেখাচ্ছি, দেখুন পাঁপড়গুলো যেহেতু ডিপ ফ্রাই করব, তাই আগে থেকে আমি তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা পাঁপড় দেওয়া মাত্রই দেখুন এটা কত বড় হয়ে গেল, আর খুব বেশিক্ষণ সময়ও লাগবে না এটা ভাজতে। এবার তেল ছড়িয়ে এটাকে তুলে নিচ্ছি। একইভাবে আরও কিছু পাঁপড় ভেজে নেব। এবার এইটাকে আমি পরিবেশন করে নেব। আর পাঁপড়টা কতটা মচমচে হয়েছে একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মচমচে হয়েছে। এইভাবে বানিয়ে সন্ধে চায়ের সাথে বা এমনি সময়েও ভেজে খেতে পারেন। আশা করি আপনাদের এই পাঁপড়ের রেসিপিটা বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এছাড়া আপনারা আর কি কি ধরনের পাঁপড়ের রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।